প্রিয় বন্ধু মিত্রকে তার প্রিয় প্রেমিকার সাথে পালিয়ে যেতে সাহায্য করে খুশিতে আত্মহারা চার বন্ধু সাহাত, রিবু, রিদান আর কবির। কিন্তু এই খুশি তাদের বেশিক্ষণ স্থায়ী হলো না। রেল স্টেশন থেকে বেরিয়ে তারা নিজেদের বাড়ি পৌঁছে একটা দিনও বিশ্রাম করতে পারল না। মধ্যরাতে প্রত্যেককে তাদের বাড়ি থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। সাহাত, রিবু ছিল সাহাতদের মেসে এবং রিদান ও কবিরকে উঠিয়ে নেওয়া হয় তাদের নিজ নিজ বাড়ি থেকে। প্রত্যেকের বয়সী 18-19-এর এপার কিংবা ওপার। সদ্য দেখা দিয়েছে গোপের রেখা, মুখে গালে খসখসে ভাব, ছিমছাম দেহটা ছেড়ে বুক পিঠ চওড়া হওয়া শুরু করেছে কয়েকদিন হলো। তাদের নিয়ে গেছে পুলিশ। সারা রাত কেটেছে পুলিশ স্টেশন। সাথে তো মারধর ছিলই। পুলিশ ধরে নিয়ে যাওয়ার একটাই কারণ, পালিয়ে যাওয়া বন্ধু মিত্রের বাড়ির মানুষ ছিল প্রচুর ধনী। তাদের সাথে ক্ষমতায় কেউ নেই। অপরদিকে ওরা চারজনই মধ্যবিত্ত পরিবারের। সাহাদের বাবার নিজেদের গ্রামীণ পানের ব্যবসা, রিদানের বাবার কাপড়ের দোকান, কবিরের বাবার আছে একটি নার্সারি এবং রিবুর বাবা মা দুজনেই গ্রামে থাকে। ওর বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক। সাদা মাটা সহজ সরল জীবন। পড়াশোনার তাগিদে শহরে আসা রিবু এবং সাহাদের। তবে সাহাদের গ্রাম একটু উন্নত হলেও রিবু উঠে এসেছে পিছিয়ে পড়া এক অজপাড়া গ্রাম থেকে। বর্তমানে তারা পড়ছেও শহরের বেশ বিখ্যাত এক কলেজে, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে। দারুণ মেধাবী ছিল চারজন, সুন্দর গোছানো জীবনই ছিল, কিন্তু বন্ধুকে পালাতে সাহায্য করার ঘটনাই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। পুলিশ স্টেশনের ভিতর অমানবিক নির্যাতনের শিকার হয় চার বন্ধু। নির্মম মারধরে সদ্য যুবক হওয়া দেহগুলো প্রায় নেতিয়ে আসে। অতঃপর রিদান ও কবিরের বাবার সাহায্যে এক রাতের অমানবিক মারধরের পর ছেলেগুলো ছাড় পায়। তাদের থেকে বারংবার মিত্র কোথায় গিয়েছে জানতে চাওয়া হয়, কিন্তু তারা সঠিক ঠিকানা দিতে পারে না। তারা কেবল জানায় মিত্রদেরকে তারা রাজশাহী ট্রেনে উঠিয়ে দিয়েছিল। এরপর রাজশাহীর কোন জায়গায় মিত্ররা অবস্থান করবে এগুলো অজানাই তাদের। মিত্রের বাবা আশানুরূপ ফল না পেয়ে নিজেই নির্দেশ দিলেন ছেলেগুলোকে ছেড়ে দেওয়ার। ক্লান্ত অসুস্থ দেহগুলোকে নিয়ে তারা পৌঁছে যায় নিজেদের জায়গায়। তারপর ছেলেগুলোর অবস্থার অবনতি ঘটে। সাহাত সুস্থ হওয়ার জন্য চলে যায় নিজেদের গ্রামে, রিবুও যায় নিজেদের গ্রামে, আর কবির ও রিদানের সেবা যত্ন চলে নিজেদের বাড়িতে। প্রায় সপ্তাহখানেক পর মোটামুটি সকলেই সুস্থ হয়ে একত্রিত হয় কলেজ ক্যাম্পাসে। রিবু বরাবরের মতনই চোখের সামনে বই নিয়ে বসে আছে, মোটা ফ্রেমের চশমা চোখে। তার পাশে বসে সাহাত, রিদান ও কবির বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করছে। রিবু প্রায় বিরক্ত হয়েই বলল, তোরা একটু চুপ থাক। কত পড়া জমেছে দেখেছিস? হয় পড়, না হয় আমাকে পড়তে দে। এত পড়ে কি হবে মামা? সেই তো মিত্রের মতন পালিয়ে যেতেই হবে কোনো সুন্দরীর হাত ধরে। রিদানের কথায় আবার বন্ধুদের মাঝে হাসির রোল পড়ল। রিবু বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, নিজের কাঁধের ব্যাগটা থেকে একটা টিফিন বক্স বের করে ওদের হাতে দিয়ে মিন মিন করে বলল, আপাতত টিফিনটা খা। তবুও মাথা খাচ্ছিস কেন? ধর তোদের পছন্দের খিচুড়ি, মা রান্না করে দিয়েছেন। রিবু বলতে দেরি, অথচ ওর হাত থেকে খাবার ছিনিয়ে নিতে দেরি করলো না রিদান। সাথে যোগ দিল কবিরও। খাবারের কৌটাখানি খুলে বিরাট এক শ্বাস টেনে বলল, আহা, আন্টির হাতের রান্না কতদিন পর। আন্টি এসেছে? রিবু উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, একসাথেই তো এলাম, প্রায়ই তো মা এসে থাকে জানিসই। রিদান কবির কথায় তেমন আর ধ্যান দিল না, হামলে পড়ল খাবারের উপর। সাহাত বরাবরই সব থেকে ঠান্ডা প্রকৃতির, তাই ছিনিয়ে নেওয়া হামলে পড়া ব্যাপারগুলোতে সে থাকে না। কিন্তু রিবুর মায়ের হাতের রান্না তার বেশ পছন্দের, তাই লজ্জা লজ্জা কণ্ঠে বলল, আমাকেও একটু দিও, আন্টির হাতের রান্না আমিও খাবো। সাহাদের এমন আবদারে হেসে কুটি কুটি বাকি বন্ধুরা। রিবু সাহাদের পিঠে ছোট চাপড় মেরে বলল, গিয়ে ছিনিয়ে খা বেটা, ওরা তোকে দেবে না, রাক্ষস এক একটা। রিদান আর কবির হাসলো। সাহাদের পিঠে ধুম করে কিল বসিয়ে কবির বলল, নে খা, আন্টির খাবারের উপর সকলের অধিকার আছে। সাহাদ লাজুক হাসলো।
তার চোখের চশমাটা আলগোছে ত্বকের সাথে আটসাট করে খাবার মুখে দিল। বেশ কয়েক লোকমা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে বলল, আজকের রান্নাটা একটু ভিন্ন স্বাদ হয়েছে, আন্টির অন্য দিনের রান্নার মতন হয়নি। আন্টি থাকতে থাকতে একদিন বাসায় গিয়ে পেট ভরে খেয়ে আসবো। কেমন? রিবু হাসলো, মিষ্টি কণ্ঠে উত্তর দিল, অবশ্যই যাবি, নো সমস্যা। চার বন্ধু আবার হাসি ঠাট্টাতে মেতে উঠল। তাদের হাসি ঠাট্টার মাঝেই রিদান লুকিয়ে নিজের ফোনটা বের করলো, প্রায় ফিসফিসিয়ে বলল, মামারা, নতুন জিনিস আসছে, দেখবি? রিদানের মুখে দুষ্ট হাসি, কবিরের মুখেও বিশ্বজয় করা হাসি। সাহাদ একটু বাধা দিল, রিদান, ক্লাসে যদি টিচার এসে পড়ে তাহলে কিন্তু সমস্যা হবে, তোমার ফোনটা যাবে। রিদান যেন পরোয়া করলো না সেসব। ক্লাসের শেষ বেঞ্চে বসে মোবাইলে আগ্রহ নিয়ে অন করলো অ্যাডাল্ট ভিডিও। রিবুও এবার অস্বস্তিকর কণ্ঠে বলল, আমি এসব দেখব না, তোরা দেখ। কী সব বিরক্তিকর জিনিস! কথাটা বলেই রিবু ওদের পাশ থেকে উঠে গেল। রিদান দুষ্ট হাসি দিয়ে ফোনে মনোযোগ দিয়ে বলল, আমাদের গ্রুপে ফরওয়ার্ড করে দিয়েছি, মেসেঞ্জারে ঢুকে যখন ইচ্ছে দেখে নিস। তুই যে আমাদের সামনে না দেখলেও পরে ঠিকই দেখবি তা আমার জানা। মামা, তুমি হইলা গভীর জলের মাছ, যা শালা। রিবু হাতের বইটা দিয়ে রিদানের মাথায় একটা বাড়ি দিয়ে উঠে সামনের বেঞ্চে চলে গেল। তার সহজ সরল জীবনে এগুলো নিত্য নতুন ঘটনা না। বিকেল হলেই চার বন্ধুর আবার সাক্ষাৎকার ঘটে। একসাথে কোচিং করে, তারপর আধা ঘন্টা চলে আড্ডা। সেই মোতাবেক তারা রাস্তার টং দোকানের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে আজও। তাদের আড্ডার মাঝে উপস্থিত হয় একটি মেয়ে, সুন্দর সুশ্রী। এই কিশোরীকে দেখেই তাদের হাসি হাসি আড্ডায় ভর করে বিস্ময়। মেয়েটা সোজা এসে সাহাদকে প্রশ্ন ছুড়ে, ভাইয়া কবে ফিরবে? সাহাদের হাতে চায়ের কাপ, সে বন্ধুর বিস্মিত দৃষ্টির দিকে তাকিয়ে লাজুক লাজুক কণ্ঠে বলল, আমি কিভাবে জানবো মিনি, ও তো যাওয়ার পর আর যোগাযোগ করেনি আমাদের সাথে। তিন বন্ধুর এতক্ষণে বুঝতে বাকি রইল না এই মেয়েকে নিশ্চয়ই মিত্রের বোন। কিন্তু প্রশ্ন হলো সাহাদকেও চিনল কিভাবে? আর খুব অকপটিত সম্বোধন করে কথা বলছে, তার মানে নতুন চেনা নয়। মেয়েটা হাসতে হাসতে বেশ খানিকক্ষণ কথা বলে বিদায় নিয়ে চলে গেল। তার হাব ভাবে বোঝাই গেল যে নিজের ভাইয়ের কথা জিজ্ঞেস করতে আসাটা তার অজুহাত মাত্র, উদ্দেশ্য তো ছিল অন্য কিছু। তিনজনের সন্দিহান দৃষ্টি তখন সাহাদের দিকে। সাহাদের মাথা নত। বরাবরের মতনই রিদান গিয়ে চাপড় মারল সাহাদের পিঠে, সন্দিহান কণ্ঠে বলল, কি মামা, তুমি তো তলে তলে তালতলা চলে গিয়েছো, কাহিনী কি? যেখানে আমরা মিত্রের বোনকে চিনিই না সেখানে তুই এত ভাব করে ফেলেছিস, ঘটনা কি? তোমরা যা ভাবছো তেমন কিছুই না। কয়েক মাস আগে মিত্রের সাথে একদিন ওর বোন সহ দেখা হয়েছিল, সেখানেই পরিচয়। মাঝে মধ্যে টুকটাক কথা হয়, এই যা। মেয়েটা হেব্বি মামা, ওর ভাই শালাটা না পালিয়ে গেলে ওর বাপের কাছে আমরা খারাপ হতাম না, তখন মেয়েটার সাথে একটা লাইন করা যেত। কিন্তু উফ ভাই, এই ভদ্রলোকের জন্য কি মারটাই না খেলাম। আর এদিকে শালার মিত্রকে দেখ, সেই যে গেল, আর কোনো যোগাযোগ করলো না অবধি। ও আসুক ঢাকা, ওর বাপ যেমনে মারছে আমাদের, তার কিছু হলেও ফেরত দেব। কবিরের কথায় তাল মেলালো রিদান, একদম ঠিক। এখনও কি ব্যথা পায় বন্ধু? কিন্তু বেশি মারধর করেনি বলে বল, হাত পা সাথে আছে। না হয় কি হতো বল, পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকতাম। শোন সাহু, এই মাইয়ার সাথে এত কথা বলতে যাস না, পরে দেখবি আবার নতুন করে কেস খেয়ে গিয়েছিস। এদের জল্লাদ পরিবার। সাহাদ কেবল মাথা ঝুলালো বন্ধুদের কথায়। কোনো প্রতিবাদ কিংবা প্রত্যুত্তর করল না। তারপর সন্ধ্যার আজান দিতে যে যার মতন চলে গেল নিজ ঠিকানায়। পড়ে রইল কেবল চায়ের খালি কাপ। রিদান ঘুমিয়ে আছে নিজের ঘরে। প্রকৃতিতে ভোর হয়েছে মাত্র, মিহি স্বরে ডাকছে কোকিল, চারপাশে সবে আলো ফুটেছে। ঠিক এ সময় নিজের শরীরে বেশ ধাক্কা অনুভব করে সে।
বারবার ধাক্কা দিয়ে তাকে কেউ ঘুম থেকে তুলতে চাচ্ছে। রিদানের গাঢ় ঘুম হালকা হয়ে আসে। পিট পিট করে চোখ মেলতেই নিজের মায়ের ঘুম ঘুম মুখমণ্ডলটা চোখের সামনে স্পষ্ট হয়। রিদান কপাল কুঁচকায়, বিরক্ত কণ্ঠে শুধায়, কি সমস্যা আম্মু? এত সকালে ডাকেন কেন? শিউলি বেগমের কণ্ঠেও বিরক্তি। তিনি তার হাতের মাঝারি আকারের বক্সটা রিদানের পড়ার টেবিলের উপর সশব্দে রেখে বিরক্ত কণ্ঠে বলল, এত ভোরে তোর পার্সেল এসেছে, এ আবার কেমন পার্সেল? হ্যাঁ, এত সকালে কেউ পার্সেল পাঠায়? যত সব। রিদানের ঘুম ছুটে যায়। তার তো পার্সেল আসার কথা না, তাও আবার এত ভোরে কে পাঠালো পার্সেল? কৌতূহলী চিত্ত নিয়ে সে বিছানা ছেড়ে ওঠে। পার্সেলটার সামনে গিয়ে খুব দ্রুত বক্সটা দেখলো। কোনো নাম ঠিকানা দেওয়া নেই। কি অদ্ভুত! এত সকালে পার্সেল এলো, তাও নাম ঠিকানা বাদে। কিছুটা অবাক নিয়ে বক্সটা খুলল রিদান। বক্সটা খুলতে ছোট একটা বক্সের ভিতরে দৃষ্টিগোচর হলো, যার উপরে গোটা গোটা অক্ষরে লেখা, ইতি আলাপি। রিদান এই নামে কাউকে চেনে না। একবার ভাবছে হয়তো ভুল ঠিকানায় পার্সেল এসেছে, আবার ভিতরের কৌতূহল তাকে শান্তি দিচ্ছে না। অতঃপর বক্সটা খুলতে সে ভয়ানক এক চিৎকার দিয়ে উঠল। শিউলি বেগম তখন রুমেই উপস্থিত ছিলেন। ছেলের চিৎকারে সে হতভম্ব হয়ে ছুটে যেতে নিজেও বিমূঢ় হয়ে আঁতকে উঠলেন। ততক্ষণে রিদান জ্ঞানশূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। শিউলি বেগম একবার ছেলে আরেকবার পার্সেল আসা বাক্সটার দিকে তাকাচ্ছেন। তাজা একটি কাটা হাত দিয়ে গল গল করে পড়ছে রক্ত। কি বীভৎস সেই দৃশ্য! কি অস্বাভাবিক! পৃথিবীতে অনেক অস্বাভাবিক ঘটনাই ঘটে। তার মাঝে চার বন্ধুর বাড়িতে কাটা হাত পা পাঠানো পার্সেলও ছিল একটি অস্বাভাবিক ঘটনা। ভীত চার বন্ধু। কার হাত পা পাঠানো হয়েছে তাদের বাড়ি? কবিরের বাবা বুদ্ধিমান লোক, তিনি সাথে সাথেই পুলিশকে ইনফর্ম করলেন। চারটা বাক্স রাখা হলো একসাথে, যেখানে প্রতিটা বাক্সে ছোট চিরকুট সংযুক্ত করে লেখা ইতি আলাপি নামক শব্দ। পুলিশও কুল কিনারা খুঁজে পেল না। হাত পা দেখে তো আর বোঝা যায় না কার হাত পা। পুলিশ অফিসার সালাম সাহেব গম্ভীর মুখে বসে আছেন। তার সামনেই বসা সাহাত, রিবু, রিদান, কবির ও তাদের বাবা মা। সালাম সাহেব ভাবুক দৃষ্টিতে তাকিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, তোমরা কি আন্দাজ করতে পারছো এটা কার হাত পা বা কে পাঠিয়েছে? ছেলেগুলোর চোখ মুখে তখন প্রগাঢ় ভয়। তারা আকস্মিক শকটাও যে মানতে পারছে না সেটাও বোঝা যাচ্ছে। সালাম সাহেব কোমল হলেন, সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না, তোমাদের কিছু হবে না, আমরা দেখছি। সাহাদ যেন এই কথাটাতে ভরসা পেল। কম্পনরত স্বরে বলল, স্যার, আমি বোধহয় কিছুটা আন্দাজ করতে পারছি। এবার রিদান সহ সকলেই সাহাদের দিকে তাকালো। সালাম সাহেবও আগ্রহ নিয়ে শুধালেন, কি আন্দাজ? সাহাদ ঢোক গিলল। বন্ধুদের দিকে তাকিয়ে কেমন গাঢ় কণ্ঠে বলল, এগুলো মিত্রের হাত পা হবে নিশ্চয়ই। সবাই বিস্মিত। কবির তো চেয়ার ছেড়েই উঠে দাঁড়ালো। সালাম সাহেবও অবাক হলেন, বিস্মিত কণ্ঠে বললেন, মিত্র? কোন মিত্র? গতবার যার জন্য তোমাদের মারধর করা হয়েছিল ওই ছেলে? সাহাদ উপর নিচ মাথা নাড়ালো। সালাম সাহেব হতভম্ব কণ্ঠেই বললেন, তোমার কি দেখে মনে হলো এটা ওর হাত পা? স্যার, মিত্রর ডান পায়ে 6টা আঙ্গুল ছিল, একবার খেয়াল করছিলাম। আর এইখানে থাকা পাগুলোকেও দেখেন, মিলে যাচ্ছে তো স্যার? সালাম সাহেব এবার খেয়াল করলেন, সত্যিই তো, কাটা একটি পায়ে 6টি আঙ্গুল আছে। তাহলে কি সত্যি? সালাম সাহেব আর ভাবতে পারলেন না। জলের গ্লাসটা থেকে ঢক ঢক করে জল পান করলেন। বিজ্ঞ কণ্ঠে বললেন, যদি তেমনটা হয় তাহলে তো তোমাদের বিপদ, কারণ তোমরা তোমাদের বন্ধুকে সাহায্য করেছিলে। শাহাদ আর কিছু বলল না। বাকিরাও নিশ্চুপ। শাহাদের ভাবনাকে ঠিক করে দিতে বোধহয় আকস্মিক পুলিশ স্টেশনে টেলিফোনটা বেজে উঠল। মিত্রের বাবা জরুরি তলব পাঠালেন, এক্ষুনি ওদের বাড়িতে যেতে হবে। সকলের মনের সন্দেহ এবার যেন স্থায়ী হওয়া শুরু করলো। সালাম সাহেবের নির্দেশে ওরা চারজনের সাথে চলল। মিত্র বাড়িতে গভীর নিশ্চুপতা। মিহিস্বরে কান্নার শব্দ ভেসে আসছে। মিত্রের বাবা সোফার এক কোনায় বসে আছে, তার সামনে ছোট টেবিলে একটি পার্সেল।
সালাম সাহেবের বুঝতে বাকি নেই কিসের পার্সেল। উনি দ্রুত গিয়ে পার্সেলটা খুলতেই আটকে উঠলেন। একটা কাঠা মাথা, যার চোখগুলো উপড়ে ফেলেছে কেউ। কাটা মাথাটাকে দেখে হড়বড় করে বমি করে দিল সাহাদ। সালাম সাহেব বহু পুরনো অভিজ্ঞ পুলিশ অফিসার। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কেস তিনি সমাধান করেছেন। তিনি আশা রাখেন এই কেসটাও সে সমাধান করবে। যেমন ভাবনা তেমন কাজ। সে উঠে পড়ে লেগে গেল সমাধানে। মিত্রের সাথে পালিয়ে যাওয়া মেয়েটার নাম সালেহা। বয়স মিত্রের চেয়ে বেশি, 21 বছর। মেয়েটির দিন দুনিয়ায় কেউ নেই। গার্মেন্টসে চাকরি করে নিজের ভার বহন করত। মিত্রের দেহের টুকরো টুকরো অংশ পাওয়া গিয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যায় মেয়েটি হয়তো করেছে কাজটা। আবার চিরকুটে ইতি গোলাপি লেখাটাও ইঙ্গিত করছে কোনো মেয়েকে। কিন্তু সালামের বিজ্ঞ মস্তিষ্ক তা মানতে চাচ্ছে না। সালাম সাহেব নিজের চেয়ারে বসে গভীর ভাবনায় মগ্ন। তন্মধ্যেই তার ঘরে প্রবেশ করল তার সহকারী দীপন। সালাম সাহেবকে চিন্তিত দেখে সে প্রশ্ন ছুড়ল, স্যার কিছু হয়েছে? সালাম সাহেব মাথা নাড়ালেন, চিন্তিত কণ্ঠে উত্তর দিলেন, কেসটা নিয়ে চিন্তা করছি। আচ্ছা, তুমি কি সালেহার আশেপাশে কোনো খোঁজ পেলে? মেয়েটা কেমন ছিল বা অন্য কিছু? হ্যাঁ স্যার, সালেহা একটা বস্তিতে থাকতো। তার সাথে কেউ থাকতো না। বস্তিতে মাফিন নামে একটা ছেলে ছিল, যে সালেহার পিছনে সবসময় নাকি পড়ে থাকতো। মাফিন জানালো বস্তির মালিক ইব্রাহিম শেখ লোকটা নাকি সালেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং প্রায়ই বিরক্ত করত। তাই মাফিন একদিন লোকটাকে মারধরও করে। সে সালেহাকে এত বেশি পছন্দ করত যে সালেহার আশেপাশে কাউকে পছন্দ করত না। সালাম শাহের গম্ভীরতা বাড়ল। সে ভাবুক স্বরে বলল, তবে কি মাফিন এমনটা করেছে? সে হয়তো জেনে গিয়েছিল পালিয়ে যাওয়ার কথা, আর তারপর হয়তো এমন করেছে। মাফিন ইব্রাহিম শেখ দুজনই সন্দেহের তালিকাতে আছে স্যার। দুজনকেই থানায় আনো, জিজ্ঞাসাবাদ করতে হবে। দীপন মাথা নাড়িয়ে বের হতে নিলেই সালাম সাহেব পিছু ডাকলেন, আচ্ছা দীপ, তোমার কি আর কাউকে সন্দেহ হয়? দীপন দাঁড়ালো, স্যারের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, স্যার, মিত্রের বাবাকেও কিন্তু এই তালিকায় রাখা যায়। কালকে যখন গেলাম ভদ্রলোকের বাড়ি, মিত্রের কাটা মাথাটা দেখে আমরাও থমকে গিয়েছিলাম, কিন্তু ভদ্রলোক অটুট ছিলেন। তার একমাত্র ছেলে হিসেবে তার তো ভেঙে পড়ার কথা ছিল, তাই না? গুড থিঙ্কিং, কিন্তু আমার মনে হচ্ছে এমনটা নাও হতে পারে। তুমি এক কাজ করো, উনার সম্পর্কেও খোঁজ খবর নেওয়া শুরু করো। দীপন মাথা নাড়িয়ে বেরিয়ে যেতে সালাম সাহেব আবার চিরকুটগুলো খুলে দেখলেন। একই রকম হাতের লেখা, একই রকম পার্সেল। কোনো মেয়ের দ্বারা এটা আদৌ সম্ভব? সালাম সাহেব উঠে দাঁড়ালেন, হাবিলদারকে বলে গাড়ি বের করলেন। তাকে যে অনেক খাটতে হবে তা আর বুঝতে বাকি নেই। সাহাদের রুমের বারান্দায় বসে আছে সালাম সাহেব। তার হাতে কফির মগ। তার সামনেই দাঁড়িয়ে আছে সাহাদ, ভীতু আর দুর্বল দৃষ্টি নিয়ে। সালাম সাহেব আয়েশি ভঙ্গিতে কফির কাপে চুমুক দিতে দিতে প্রশ্ন করলেন, তা সাহাদ, তোমার শরীর কি ভালো? সাহাদ মাথা উপর নিচ করলো, যার অর্থ ভালো। সালাম সাহেব আবার প্রশ্ন করলেন, বলো তো, তোমাদের 5 জনের মাঝে পড়াশোনায় কে ভালো ছিল? রিবু সবচেয়ে ভালো, তারপর ভালো ছিল মিত্র, এরপর আমি, তারপর রিদান ও কবির, দুজন একই রকম। বাহ, আচ্ছা, মিত্রের সাথে তোমাদের কখনো ঝামেলা হয়েছিল? তেমন তো ঝামেলা কখনো হয়নি, তবে কবিরের সাথে কয়েক মাস আগে একবার ঝামেলা হয়েছিল ছোটোখাটো, তা ওর প্রেমিকা সালেহাকে নিয়ে। সালেহাকে কবিরও পছন্দ করেছিল, কারণ ও দারুণ সুন্দরী ছিল। সে নিয়ে লেগেছিল দুজনের, কিন্তু তারপর আবার সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। আচ্ছা, মিত্রের সাথে আর কারো কোনো সমস্যা ছিল? না স্যার, তেমন কোনো কিছু তো আমি জানি না। মিত্র ভালো ছিল, সকলের সাথে মিশতো অনেক। সালাম সাহেব কপিটা শেষ করলেন, ধীরে উঠে গিয়ে শাহেদের রুমটা ঘুরে ঘুরে দেখল। কলেজ ক্যাম্পাসে বসে আছে রিবু, তার সাথে আছে রিদান ও কবির। সালাম সাহেব তাদের সামনেই পিচ ডালা উঁচু একটা জায়গায় বসলেন।
বেশ হাসি হাসি মুখে প্রশ্ন করলেন, বলো তো, তোমাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট কে ছিল? রিদান উত্তর দিল, রিবু। আর তারপর মিত্র, শাহাদ আর আমরা। সালাম সাহেব মাথা দুলালেন, কবিরের দিকে তাকিয়ে বললেন, বলো তো সালেহার পছন্দের রং কি? সবার আগে কবিরই উত্তর দিল, নীল। রিবু এবং রিদান তখনও চোখ বড় বড় করে তাকিয়ে আছে কবিরের দিকে। সালাম সাহেব হাসলেন, মাথা দুলিয়ে বললেন, গুড। তা কবির, সালেহা কি বেশি সুন্দরী ছিল? কবির জবাব দিল খুব দেরিতে, আমতা আমতা করে বলল, স্যার, মিত্র একদিন সালেহার পছন্দের রঙের কথা বলেছিল তো, তাই জেনেছিলাম। জানতেই পারো, নর্মাল ব্যাপার সেটা। আমাকে কৈফিয়ত দিচ্ছ কেন? কবিরের গলা শুকিয়ে এলো, চোরা চোখে আশপাশ তাকাতে শুরু করলো। সালাম সাহেব তাকে আরেকটু বিভ্রান্ত করতে প্রশ্ন করলেন, সালেহা কোথায় কবির? কবির চমকে উঠল, বারবার মাথা নাড়িয়ে বলতে লাগলো, আমি জানি না স্যার, আমি সত্যিই জানি না। সালাম সাহেব হাসলেন, পা দুলাতে দুলাতে বললেন, মিত্রের সাথে নাকি তোমার ঝামেলা হয়েছিল একদিন, সেজন্যই কি মেরেছো? কবিরের শরীর দিয়ে তর তর করে ঘাম বেয়ে পড়ছে। সে শার্টের হাতে ঘামটা মুছে হড়বড়িয়ে বলতে শুরু করলো, সালেহাকে আমার পছন্দ হয়েছিল ঠিক, কিন্তু সেটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আমি আর এগিয়ে যাইনি স্যার। কিন্তু সাহেব যে বলল অনেক ঝামেলা হয়েছিল নাকি তোমাদের মাঝে। এবার কবির বুঝতে পারলো এই কথাটা কে সালাম সাহেবের কাছে পৌঁছেছে। কবির রেগে চেঁচিয়ে উঠল, শাহেদ এটা বলেছে? ও নিজেও তো মিত্রর সাথে ঝামেলা করেছে। পড়াশোনায় মিত্র ওর চেয়ে একটু ভালো দেখে সব সময় হিংসে করত, কতবার ঝগড়া করেছে। তাহলে তো বলা যায় ওই মেরেছে মিত্রকে। সালাম সাহেব এবার আর চোখে দীপনের দিকে তাকালো। তার চোখে কেমন একটা রহস্য খেলে গেল। তিনি এবার রিদান এবং রিবুর দিকে তাকিয়ে বলল, তোমরাও কি খুন করার সময় ওদের সাথে ছিলে? রিবু শান্ত কণ্ঠে বলল, না স্যার। রিদানও ভয়ার্ত স্বরে জবাব দিল, আমরা খুন করিনি স্যার, খুন করতে পারি না, ও আমাদের বন্ধু ছিল। সালাম সাহেব মাথা নাড়ালেন, স্মিথ হেসে বললেন, তোমরা এবার যেতে পারো ইয়াং বয়েজ, সাবধানে থেকো। রিবু, রিদান ও কবির উঠে চলে গেল। সালাম সাহেব নিজের গোপে হাত দিয়ে বিজ্ঞ কণ্ঠে বললেন, বলো তো দীপ, খুন করেছে কে? দীপন ভ্যাবাচ্যাকা খেলো, আমতা আমতা করে বলল, আমার তো সবাইকেই সন্দেহ হচ্ছে স্যার। মিত্রের বাবা বড় ব্যবসায়ী হওয়ায় তার একমাত্র পুত্রের এমন নৃশংস ঘটনার কথা ছড়িয়ে গেছে চারপাশে। মিত্রদের পরিবারে তখন শোকের ছায়া। ঘটনায় এত দ্রুত ছড়িয়ে যাওয়ায় সালাম সাহেবের উপর চাপ সৃষ্টি হলো অনেক। কেস দ্রুত গতিতে আগানো শুরু করলেও ফলাফল গুটিয়ে আগের জায়গাতেই এসে দাঁড়াচ্ছে। দীপন অনুমতি নিয়ে সালাম সাহেবের কক্ষে প্রবেশ করল। সালাম সাহেব তখন ফাইল দেখছিলেন। দীপন রুমে প্রবেশ করেই সালাম সাহেবকে বলল, স্যার, মাফিন আর এব্রাহিম শেখকে থানায় আনা হয়েছে। আপনি কি এখন জিজ্ঞাসাবাদ করবেন? আমি আসছি, এখনই জিজ্ঞেস করব। ওদের ফাইলই ঘাঁটছিলাম। আচ্ছা স্যার। দীপ, আমরা আজকে একটা জায়গায় যাব। আচ্ছা স্যার। সালাম সাহেব বরাবরের মতন হাসি ঝুলালেন মুখে। দীপনের কাঁধে হালকা চাপড় মেরে বললেন, জিজ্ঞেস করবে না কোথায় যাব? দীপন মাথা নত করলো, লাজুক স্বরে বলল, আপনি বললে পৃথিবীও ছেড়ে যেতে রাজি স্যার। সিনিয়র অফিসারকে পটাতে এসে মেয়ে পটানো ডায়লগ দিচ্ছ দীপু? ভেরি ব্যাড। কথাটা বলেই সালাম সাহেব হো হো করে হেসে উঠলেন। হাসল দীপনও। সে কথাটা মজা করে বললেও কথাটার সত্যতা এক বিন্দুও মিথ্যে নয়। সে এই চাকরিতে জয়েন করার পরই সালাম সাহেব নামক সদা হাস্যোজ্জ্বল লোকটার একনিষ্ঠ ভক্ত হয়ে গিয়েছে। মানুষটা বললে হয়তো সে হাসতে হাসতে প্রাণও দিয়ে দিতে পারবে। হলুদ বাল্বের নিচে কাঠের চেয়ার পেতে বসে আছে সালাম সাহেব।
তার সামনেই বসানো হয়েছে ইব্রাহিম শেখ ও মাফিনকে। দুজনের দৃষ্টি ভীত। সালাম সাহেব প্রথমে প্রশ্ন করল মাফিনকে, বলো তো মাফিন, মিত্রকে? মাফিনের কণ্ঠ ভীত ও কম্পনরত। সে মিনমিন করে উত্তর দিল, চিনি না স্যার। সালাম সাহেব কাঠের টেবিলে থাকা পানির গ্লাসটা মাফিনের দিকে এগিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, পানিটা নাও, এটার প্রয়োজন তোমার। মাফিন সাথে সাথে পানির গ্লাসটা নিল, গট গট করে পান করে ফেলল সবটুকু পানি। তার বুক কাঁপছে, তবুও সে উত্তর দিল, মিত্র সালেহার প্রেমিক। বলো তো সালেহা এখন কোথায়? মাফিন থেকে উত্তর দিল, স্যার আমি সত্যিই জানি না সালেহা কোথায় গেছে। ওরে আমি ভালোবাসতাম ঠিকই, কিন্তু তাই বইলা কারোরে মাইরা ফেলুম, আমি এতটাও পাষাণ না। ইব্রাহিম শেখ, বলুন তো মিত্রকে আপনি কিভাবে মারলেন? সালাম সাহেবের এমন প্রশ্নে ইব্রাহিম শেখ নামক লোকটা বোধহয় হোঁচট খেল। দুহাত জোর করে বলল, সাহেব আমি সালেহাকে কিছুটা পছন্দ করতাম তা ঠিক, কিন্তু তাই বলে সালেহার এসব প্রেমিককে মেরে ফেলবো তেমন পছন্দও করতাম না। আমার বিবি মারা গিয়েছে 10 বছর পূর্বে। আমার কাছে তাই সব মেয়েকেই ভালো লাগে। সেজন্য কি আমি এসব খুন খারাপি করে এই বুড়ো বয়সে জেল খাটবো? না সাহেব, মোটেও না। সালাম সাহেব অভিজ্ঞ চোখে দুজনকে পরখ করলেন। দুজনের চোখেই তার দিকে নিবদ্ধ। চোখে একটা ভয়, কণ্ঠে নিজেকে নিরপরাধ প্রমাণ করার একটা আকুতি। সালাম সাহেব উঠে দাঁড়ালেন, রাশভারী কণ্ঠে বললেন, ইব্রাহিম শেখ ও মাফিন দুজনেই এখন যেতে পারেন, তবে আপনারা শহরের বাইরে যেন যাবেন না। লোকগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচত। দ্রুত মাথা নাড়িয়ে বিদায় হলো। সালাম সাহেবের কপালে চিন্তার গাঢ় ভাঁজ। সে কোনো মতেই হিসাব মিলাতে পারছেন না। দীপন সাথেই ছিল। পরিচিত হাস্যোজ্জ্বল লোকটার মুখে চিন্তার রেখা দেখে সে বিস্মিত হয়ে প্রশ্ন করল, স্যার জল খাবেন? আনবো। সালাম সাহেব মাথা নাড়ালেন, ভাবুক স্বরে বললেন, দীপ চলো তো, একটু মিত্রদের বাড়ি যাওয়া যাক। মৃণী বসে আছে তাদের বাগানে। ক্যানভাসে রং তুলি দিয়ে কি যেন আঁকছে, কণ্ঠে গুনগুন শব্দ। সালাম সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। যার ভাই মারা গিয়েছে কয়েকদিন হলো, তাও এত নৃশংসভাবে, তার কণ্ঠে এত সুর, তার হাতে শিল্পের তুলি, বড্ড বিস্মিত ব্যাপার। সালাম সাহেব এগিয়ে গেলেন। দূর থেকে ক্যানভাসে আঁকা চক্ষুদয় তার নজর পড়ল। কারো হাঁটার শব্দ পেতে মিনি হাত থামিয়ে দিল। ক্যানভাস নামিয়ে উল্টো করে রাখলো বসার বেঞ্চিতে। পিছন ফিরে সালাম সাহেব ও দীপনকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। সালাম সাহেব হাসলেন, বেঞ্চিতে বসে প্রশ্ন করলেন, তোমার নাম কি? মৃণী। মেয়েটা ছোট কণ্ঠে জবাব দিল। সালাম সাহেব আবার প্রশ্ন করলো, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। বাহ, নিশ্চয় সায়েন্স নিয়ে, তাই তো? ভাইয়ের সাথে মিল রেখে মিনি কাট কাট কণ্ঠে জবাব দিল, না, আর্টস। ভালো তো। তা তুমি তো দারুণ আঁকতে জানো। কবে থেকে শিখেছো? খুব ছোটবেলা থেকে। আমি কি দেখতে পারি? না, আসলে পুরোটা তো আঁকা হয়নি, তাই আর কি। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি কি তোমার ভাইয়ের প্রেম বিষয়ে কথাটা জানতে? মৃণী আশপাশে চোরা দৃষ্টিতে তাকালো। কাউকে না দেখতে পেয়ে প্রায় ফিসফিস কণ্ঠে বলল, হ্যাঁ স্যার, এ নিয়ে আমাদের বাড়িতে রোজ ঝামেলা হতো। বাবা তো একবার ওই মেয়েকে নাকি মেরে ফেলার হুমকিও দিয়েছিল। সে নিয়ে ভাই তুলকালাম চালিয়েছিল। বাবা মাকে প্রচুর মেরেছিল সেদিন। ওহ আচ্ছা, তুমি তোমার ভাইকে কতটা ভালোবাসো? মৃণী মৃণী থেমে গেল। কিছু বলার আগেই তাদের সদর দরজা দিয়ে বাবার গাড়ি আসতে দেখে মেয়েটা ক্যানভাস হাতে নিয়ে ঘরের ভিতর ছুটে চলে গেল। ততক্ষণে মিত্রের বাবাও গাড়ি থেকে নেমে বাগানের দিকে এগিয়ে এলো। সালাম সাহেবকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কোনো খোঁজ কি পেলেন? খোঁজ চলছে। সন্দেহের তালিকা থেকে কিন্তু কেউ বাদ যাচ্ছে না, এমনকি আপনিও না। বাদ রাখবেনই বা কেন? আমাকে সন্দেহ করুন, কিন্তু দিন শেষে আমার ছেলের খুনির বিচার চাই। অবশ্যই। মিত্রের বাবা ঘরে প্রবেশ করতেই সালাম সাহেব দীপনের দিকে তাকালো।
ভাবুক স্বরে বলল, ওদের বাড়ির সিসিটিভি ক্যামেরা আছে, খেয়াল করেছো? পার্সেল কে দিয়েছে তা জানাটা কতটা সহজ হবে আমাদের জন্য বলো তো? অথচ এতদিন খেয়ালই করলাম না। দীপন মাথা নাড়ালো, অবাক কণ্ঠে বলল, সত্যিই তো স্যার, এতদিন খেয়াল করিনি যে। সিসিটিভি ফুটেজ দেখে কিংকর্তব্য বিমূঢ় সালাম সাহেব সহ দীপন। খুব ভোরে কোনো এক বোরকা পরিহিতা নারী এই পার্সেল রেখে গিয়েছিল। গেটের দারোয়ান তখন ঝিমুচ্ছে। সালাম সাহেব মাথায় হাত রাখলেন, বেখেয়ালি কণ্ঠে বললেন, দীপ, আমার কেন যেন মনে হচ্ছে রাজশাহীর ট্রেনে উঠলেও রাজশাহী হয়তো যায়নি মিত্ররা। কারণ দেখো, এই বোরকা পরে মেয়েটা হেঁটে আসছে পার্সেল নিয়ে। তার মানে এদের কাছে পিঠের কোনো অলিগলি থেকে বের হয়েছিল। স্যার, এই মিনি মেয়েটাকে আমার সন্দেহ হচ্ছে। তা যা বলেছ সেও সন্দেহের বাহিরে না, কিন্তু মেয়েটাকে দেখে তেমন মনে হলেও আমার কেন যেন মনে হচ্ছে এত বড় কাজ অতটুকু মেয়ের দ্বারা সম্ভব নয়। আর তাছাড়া যে সময় পার্সেল আসে তখনও বাড়িতে ছিল। দীপনের ভাবনা বাড়ে, সাথে যোগ হয় সালাম সাহেবও। নতুন ক্লু পেয়ে কেস আরও জটিল হয়ে উঠল যেন। দীপন মিত্রদের আশেপাশের কয়েকটা গলির সিসিটিভি ফুটেজ কালেক্ট করলেও আশানুরূপ ফল পেল না। মেয়েটা ঠিক কোন রাস্তা থেকে এসেছে বোঝা গেল না। তার মাঝে ঘটল আরেকটা ঘটনা। মিনি নামের মেয়েটা হুট করে নিখোঁজ হয়ে গেল। একদিন কোচিং করার জন্য বেরিয়েছিল, তারপর আর বাসায় ফেরেনি। যা এই কেসটার মোড় ঘুরিয়ে দেয়। সাজেদা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে সালাম সাহেব ও দীপন। দীপনের চোখে মুখে সংশয়। তার স্যার হঠাৎ করে তাকে হসপিটালের সামনে নিয়ে এলো কেন, সে এটাই বুঝতে পারছে না। সালাম সাহেবের ঠোঁটের বরাবরের মতন হাসি ল্যাপটানো। সে রহস্য করে বললেন, দীপন চলো, আজ একটা দারুণ খবর জেনে আসি। কী খবর স্যার? গেলেই জানতে পারবে, চলো। দীপন সালাম সাহেবের পিছন পিছন ডাক্তার মিঠুন দাসের চেম্বারে প্রবেশ করল। মিঠুন দাস সালাম সাহেবকে দেখেই দাঁড়িয়ে গেলেন, মুচকি হেসে বললেন, সালাম সাহেব, আপনিই তো, তাই না? সালাম সাহেব হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে বললেন, হ্যাঁ আমি। গতকাল আপনাকে কল দিয়েছিলাম, আসলে একটা কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতেই আসা। হ্যাঁ বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? দীপন বোকার ন্যায় একবার নিজের সিনিয়র অফিসার আর একবার ডাক্তারকে পরখ করছে। তার ঠিক বোধগম্য হচ্ছে না স্যার কেন এখানে এসেছে। কেসের সাথে ডাক্তার সম্পর্ক আদৌ কোথায় সেটা সে বুঝে পাচ্ছে না। সালাম সাহেব তার সামনে ইজি চেয়ারটায় আরাম করে বসলেন। মিঠুন নামক ভদ্রলোকটার দিকে তাকিয়ে বললেন, সাহাত নামের একটি টিনেজার ছেলে আপনার নিয়মিত পেশেন্ট, তাই না? দীপন বিস্ফোরিত নয়নে চাইল, সাহাদ একজন সাইকিয়াট্রিস্টের নিয়মিত পেশেন্ট? কিভাবে সম্ভব? ছেলেটাকে দেখে তো তেমন মনে হলো না। মিঠুন দাসও কিঞ্চিৎ ভ্রু কুঁচকালেন, মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, সাহাদ রহমান উচ্চ মাধ্যমিকের ছাত্র, তাই তো? হ্যাঁ, ওর ব্যাপারেই জানতে এলাম। সাহাদ অতিরিক্ত ঠান্ডা প্রকৃতির ছেলে, ও তেমন ঝামেলা পছন্দ করে না, আর খুব কৌতূহলপ্রবণ ছেলেও সে। ওর আইকিউ দারুণ, কিন্তু এত ভালোর মাঝে একটা খারাপ ব্যাপার হলো, ছেলেটা রেগে গেলে ওর হুঁশ থাকে না। খুব সহজে সে রাগে না, কিন্তু রেগে গেলে যা তা করার ক্ষমতা রাখে। আর হঠাৎ আকস্মিক ঘটনা সে মানতে পারে না। এতে সে অসুস্থ হয়ে যায়, তার নার্ভ দুর্বল হয়ে যায়, যার কারণে বমি শুরু হয়। আর তাই সে এই হঠাৎ রেগে যাওয়া ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারে না বলেই আমার কাউন্সিলে আছে। বিভিন্নভাবে ওর রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সালাম সাহেব এবার দীপনের দিকে তাকালো। দীপনের চোখ মুখ যেন বেরিয়ে আসার উপক্রম। সালাম সাহেব মিঠুন দাসকে বিদায় দিয়ে উঠে দাঁড়ালেন। হসপিটাল থেকে বেরিয়ে আসতেই দীপনের প্রশ্নের ঝুড়ি খুলল, স্যার, তার মানে সাহাত এগুলো করছে?
কিন্তু কিসের জন্য করবে? আর আপনি জানলেন কিভাবে সাহাদ এই হসপিটালে আসে? আর স্যার, আমরা তো সিসিটিভি ফুটেজে মেয়ে দেখলাম, তবে আপনি সকল ছেলেদের কেন সন্দেহ তালিকায় রাখছেন? আর স্যার, আমরা সালেহাকে খুঁজছি না কেন? সালেহা তো এটা করতে পারে, তাই না? প্রমাণ তো সেদিকে ইঙ্গিত করছে। দীপ, এতদিন হলো চাকরিতে এসেছো অথচ ট্রিক্স বোঝো না এখনো? শোনো, যদি সালেহা মারতে চাইতো তবে সে শহর ছেড়ে যেত না, আর এত লুকোচুরিও সে করতো না, কারণ সে জানতোই সন্দেহ তীর তার দিকে ছুটবে। এত বোকা কাজ এত শার্প খুনে হতে পারে না। তাহলে স্যার, আলাপিত মেয়ের নাম, কিন্তু কোনো মেয়ে তেমনই কেসে দেখা যাচ্ছে না। যদিও মিনি ছিল, কিন্তু সেও গত দুদিন যাবৎ গায়েব। তাহলে অন্যরকম করে ভাবতে হবে, অন্যভাবে ভাবতে হবে। এটা ধারা নিশ্চয়ই কারো নাম বোঝায়নি। কেউ কি নিজের নাম সরাসরি দিবে না? তার মানে অন্য কিছু বোঝাতে এইটা লেখা হয়েছে। আপনার কি মনে হয় স্যার, কোনো পরিচিত মানুষ এ কাজ করেছে? কি জানি, পরিচিতদের মাঝে সন্দেহজনক। কথাটা বলতে বলতে থেমে গেলেন সালাম সাহেব। কেমন হুট করে চুপ করে গেলেন তা দেখে উৎকণ্ঠা নিয়ে দীপন প্রশ্ন করল, কি হয়েছে স্যার? দীপন, আমাদের মিনির বাড়িতে যাওয়া উচিত একবার, তারপর ওদের চার বন্ধুকেও ডাকো, কথা আছে। মিনির ঘরটা বিশাল বড় এবং সুন্দর। মেয়েটা যে খুব শৌখিন তা তার পুরো ঘরটা দেখলেই বোঝা যাবে। চারদিকে নানান ক্যানভাস টাঙ্গানো। মেয়েটার আকার হাতও যে দারুণ তা তার এইসব রঙিন ক্যানভাস দেখেই বোঝা যায়। সালাম সাহেব বিচক্ষণ ভঙ্গিতে চারপাশে চোখ বুলিয়ে দেখলেন। প্রায় কয়েকটা ক্যানভাসে কিছু মানুষের দেহের অংশবিশেষ আঁকা। একটা ঘড়ি পরিহিত হাত, কোথায় দুটো চোখ আঁকা, কোথাও বা পায়ের ছবি আঁকা। সালাম সাহেব ভ্রু কুঁচকালেন। মেয়েটা এই ছবিগুলো সম্পূর্ণ করেনি, একটু একটু করে এঁকে রেখেছে। কেন? যেন কেউ চিনতে না পারে। সালাম সাহেবের বড্ড চেনা চেনা লাগলো এই ছবিগুলো। সে ব্যস্ত কণ্ঠে বলল, এক্ষুনি সাহাত, রিবু, রিদান, কবিরদের সাথে কথা বলতে হবে, তাড়াতাড়ি চলো। কোচিং সেরে তিন বন্ধু এগিয়ে আসছে টং দোকানের সামনে। চারদিকে গাঢ় সন্ধ্যার প্রলেপ। রিবু আজ আসেনি, ছেলেটার শরীর ভালো নেই নাকি? বন্ধুর চিন্তায় তারাও যেন সকলে অসুস্থ অনুভব করছে। টং দোকানের সামনেই বসে আছে সালাম সাহেব ও দীপন। কোনো ফর্মাল পোশাক পরে না, নর্মাল পোশাক পরা। সাহাদ্দের দেখি দীপন ডাকলো। তিন বন্ধু উপস্থিত হলো সেই স্থানে। তারা উপস্থিত হতেই সালাম সাহেব দোকানদারকে উদ্দেশ্য করে আরে 3 কাপ চায়ের অর্ডার দিল। অতঃপর তিনজনের উদ্দেশ্য প্রশ্ন করল, কেমন চলছে তোমাদের পড়াশোনা? এসবের মাঝে পড়াশোনাটা কি আর ভালো চলবে স্যার? কথাটা বলেই রিদান হতাশার শ্বাস ফেলল। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। বলো তো রিবু কোথায়? সাহাদ উত্তর দিল, ও অসুস্থ নাকি কিছুটা, তাই আসেনি। ও কি একা থাকে? শুনেছিলাম আন্টি আঙ্কেল নাকি এসেছিলেন। এত কিছু হলো অথচ ওর মা বাবাকে এত কিছু হয়ে গেল, তবুও দেখলাম না যে? সালাম সাহেবের প্রশ্নে সকলের টনক নড়ল। সত্যিই তো, এমনটা তো হয়নি কখনো। সালাম সাহেব উঠে চায়ের বিল দিলেন। সকলকে উদ্দেশ্য করে বললেন, চলো আজ ওর বাড়িতে যাওয়া যাক। শহরের বেশ নোংরা একটি বস্তির পিছনের দিকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো সালাম সাহেবদের গাড়ি। সকলেই নেমে দাঁড়ালো। সালাম সাহেব ফোনে কিছু একটা করে তারপর বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করলেন। কেমন অপরিষ্কার, ধুলো ময়লা জমা। সালাম সাহেব নাকে রুমাল চেপে সাহাদের জিজ্ঞেস করলো, ও এমন একটা জায়গায় থাকে, তোমরা কিছু বলো না? কবির উত্তর দিল, কি বলবো স্যার, যার যার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া ও গম্ভীর প্রকৃতির, এসব শুনলে রাগ করবে। আগে কখনো আসনি ওদের বাসায়? একবার এসেছিলাম, এরপর আর আসা হয়নি। যথারীতি কথা বলতে বলতে তারা দোতলা একটি ঘরের সামনে এসে দাঁড়ালো। লোহার জং পরা দরজায় কড়া নাড়ল শব্দ করে। কয়েকবার কড়া নাড়তেই দরজা খুলল রিবু। ঘর্মাক্ত দেহ, এলোমেলো চুল ছেলেটার। চোখের সামনে সবাইকে দেখে কিছুটা অবাকই হলো যেন।
অবাক কণ্ঠে বলল, আপনারা? রিদান কবির ওকে ঠেলতে ঠেলতে ভিতরে প্রবেশ করে বলল, আন্টির হাতে খাবার খেতে এলাম, সাথে তোর শরীর কেমন দেখতে এলাম। কি করছিলি দোস্ত, এত ঘেমে আছিস? রিবু দরজা থেকে সরে দাঁড়ালো, শার্টের হাতে গাম মুছতে মুছতে বলল, শুয়েছিলাম দোস্ত। সালাম সাহেব ঘরে ঢুকতেই সালাম দিল রিবু। সালাম সাহেব গাঢ় দৃষ্টিতে আশপাশ তাকালেন। ঘরটা পরিপাটি বলা যায়, তেমন কিছুই নেই অবশ্য। একটা আলমারি আছে যার দরজাটা কাচের, তার পাশেই খাট এবং পড়ার টেবিল। ঘরটার বাঁ দিকে আরেকটা ছোট রুম, যেখানে একটা রং ওঠা বিশাল ফ্রিজ আছে এবং একটা আলনা আছে। রিবু সবাইকে বিনীত ভঙ্গিতে বসতে বলল। সকলে বসলো রিবুর খাটে। দীপন বসলো একটু টুলে এবং সালাম সাহেবকে একটি চেয়ারে বসতে দিল। সালাম সাহেব খেয়াল করে দেখলেন কাচের আলমারির ভিতরে 5টা পুতুল আছে। সালাম সাহেব অবাক হলেন। ছেলেদের রুমে পুতুল! তিনি বিস্ময় ভাব না চাপিয়ে রেখে রিবুকে প্রশ্ন করলেন, তুমি পুতুল দিয়ে কি করো? আকস্মিক প্রশ্নে রিবু থতমত খেল। আমতা আমতা করে বলল, স্যার, মা কিনে রাখেন। আমি আর কি করব? কোথায় তোমার মা? সে নাকি তোমার বাসায়। রিবু তরতর করে ঘামছে, কণ্ঠেও তার কাঁপছে। কম্পনরত কণ্ঠে সে বলল, উনারা আজ সকালে চলে গিয়েছে। তুমি নাকি অসুস্থ, এ অবস্থায় রেখে চলে গেল? রিবুর চোখ মুখে ভীত ভাব। সে ক্ষীণ স্বরে বলল, বাড়িতে কিছু সমস্যা হয়েছে তো তাই চলে গিয়েছে। সালাম সাহেবের অভিজ্ঞ চোখে খটকা লাগলো। তিনি এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন, রিবু, চা বানাতে পারো? হ্যাঁ স্যার, পারি। তাহলে আমাদের চা খাওয়াও। রিবু ঘাড় কাত করে রান্নাঘরে চলে গেল। কবির ঘামে প্রায় চুপচুপে অবস্থা। ফ্যানটা খুব ধীর গতিতে চলছে। কবির উঠে দাঁড়ালো, শীষ শীষ বাজাতে বাজাতে ফ্রিজের দিকে গেল ঠান্ডা জলের আশায়। কিন্তু তার পরপরই ভেসে এলো ভয়ঙ্কর এক চিৎকার। রান্নাঘর থেকে থালা বাসন পড়ার বিশৃঙ্খল শব্দ শোনা গেল। রিবুর হাত থেকে পড়ে গেল বোধহয়। সালাম সাহেব পাশের রুমে না এগিয়ে ছুটে গেলেন রান্নাঘরে। রিবুর হাতে ধারালো ছুরিটা মাত্রই উঠেছে, কিন্তু তার আগেই সালাম সাহেবের শক্ত হাত বেঁধে ফেলল তাকে। রিবু দৃষ্টি পাংশুটে সালাম সাহেব টেনে হিঁচড়ে নিয়ে গেল পাশের রুমে। সে রুমে অবস্থানরত সকলে স্তব্ধ। খোলা ফ্রিজ, ফ্রিজের মাঝে একটি মৃতদেহের কয়েকটা খণ্ড পড়ে আছে। কি বীভৎসতা সেখানে! সকলের স্তব্ধ চোখ এবার রিবুর দিকে এলো। রিবু নিশ্চুপ। সালাম সাহেব গিয়ে দরজা খুলতেই অনেকগুলো পুলিশের পোশাক পরিহিত লোক ঘরে উপস্থিত হলো। সকলে কিংকর্তব্য বিমূঢ়। সকলে সালাম সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে। দীপনও বোধহয় কিছুই বুঝতে পারছে না। সালাম সাহেব আয়েশ করে চেয়ারটাতে বসলেন, পা দুলাতে দুলাতে বললেন, মৃণী কি বেঁচে আছে এখনো? রিবু নিশ্চুপ। সালাম সাহেব দীপনের দিকে চাইল। রাশভারী কণ্ঠে বলল, দীপ, ওর সব বইগুলো এখানে নিয়ে আসো আর ছিঁড়ে ফেলো। সালাম সাহেবের এমন কথায় সকলে বিস্মিত। দীপন বিস্মিত ভঙ্গিতে বলল, কি? যা বলেছি তা করো। দীপন আগাতে নিলেই থামিয়ে দিল রিবু। কেমন উত্তেজিত কণ্ঠে বলল, না না, বই ধরবেন না, আমি এমনিতেই সব বলবো। সালাম সাহেব দীপনকে চোখের ইশারায় থামালেন। এরপর রিবুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, কোথায় মিনি? রান্নাঘরে, বিশাল তক্তাটার উপরে। জ্ঞান নেই। রিদান থমকে গেল, অস্ফুটে জিজ্ঞেস করলো, তুই এসব করেছিস? হ্যাঁ। কিন্তু কেন? কবির এবার প্রশ্ন ছুড়ল। সালাম সাহেব উঠে দাঁড়ালেন। কয়েকজনে নির্দেশ দিলেন মিনিকে নামানোর জন্য। সাহাদি প্রথম ছুটে গেল। রিবুকে নিশ্চুপ দেখে সালাম সাহেবই বলতে লাগলেন, আমি যদি ভুল না হই তাহলে তোমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে নেই, তাই তো? রিবু কাট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। কিন্তু স্যার, আপনি কিভাবে জানলেন রিবু এটা করেছে? দীপনের প্রশ্নে হাসলেন সালাম সাহেব। আয়েশ করে বলতে লাগলেন, সন্দেহ তো অনেকদিন যাবৎ হচ্ছে। প্রথম সন্দেহ হয়েছে সেদিন, যেদিন সবাইকে আমি বলেছিলাম কে খুন করেছে। সেদিন রিবু কেমন করে যেন উত্তর দিল,
যেখানে সবার চোখে ভয় সেখানে সে কেমন যেন অতিরিক্ত শীতল দেখাচ্ছিল। মিনির বাড়িতে সেদিন গিয়ে দেখলাম সে কারো চোখ আঁকছে। খুব পরিচিত লাগলো চোখ দুটো। তারপর তার রুম ঘেঁটে দেখলাম প্রায় অনেক চিত্রে পরিচিত মানুষের অবয়ব বোঝা যাচ্ছে। তারপর সিসিটিভি ক্যামেরায় খেয়াল করলাম বোরকা পরা মেয়ে পার্সেল দিয়ে যাচ্ছে, অথচ তার পায়ে জেন্টস জুতা। সেম জুতা সহ পা আঁকা মিনির রুমে। সাহাদকে দেখালাম আর জানতে পারলাম এটা রিবুর জুতা। এবং এটাও জানলাম সাহাদের সাথে মিনি বেশিরভাগ সময় রিবুর কথা বলতো। এরপর মিত্রের লাস্ট ফোন কলে রিবুর নাম্বার পাই আমরা। আর লোকেশন ছিল ঢাকা। সব মিলিয়ে আন্দাজ করে এসেছিলাম রিবুর কাছে, যেন ওর মুখ থেকে বের করতে পারি। কিন্তু এর আগেই এত ভয়ানক জিনিস নিজে নিজেই বের হয়ে গেল। তা রিবু, এবার সবটা তুমি নিজেই বলো। নিজের বন্ধুর সাথে কেন করেছো এসব? নিজের বাবা মায়ের সাথে এসব করেছো কেন? মিনির সাথে? সকলের দৃষ্টি স্থির। হলুদ বাল্ব উত্তাপ ছড়াচ্ছে যেন। রিবু বলতে শুরু করলো, খুব ছোটবেলা, বয়স অনেক কম, পড়াশোনা করতে ভালো লাগতো না, খেলাধুলাও করতাম না, চুপচাপ থাকতে ভালো লাগতো। কিন্তু এটা আমার বাবা মা পছন্দ করতেন না। মা সবসময় আমাকে ভয় দেখাতেন পড়ার জন্য। একবার তো রান্না করার সময় রেগে লোহার চামচ গরম করে দিয়ে আমার হাতে লাগিয়ে দিয়েছিলেন। একদিন সারাদিন ভাত দেননি, কখনো অন্ধকার রুমে আটকে রাখতেন। একবার কি হলো জানেন? ছোট ছিলাম, পড়তে চাইনি বলে মা অন্ধকার রুমে আটকে রাখলেন। ভয়ে আমি এত পাথর হলাম যে এরপর থেকে আর কখনো ভয় পেলাম না কিছু। সেই থেকে কি যেন হলো, বই ছাড়া কিছু বুঝতাম না। সারাদিন বইয়ে মুখ গুজে থাকতাম, বাবা মাকে সহ্য হতো না। তখন থেকেই আমার ভালোবাসা হলো বই। বাবা মাকে আমার এত অসহ্য লাগতো যে তাদের উপর ঘৃণা চলে এসেছিল। আর তারা আমার ছোট বোনকে বোধহয় আমার চেয়ে বেশি ভালোবাসতেন, যা আমার পছন্দ ছিল না। তারপর একদিন মিনু পুকুরে গেল মাকে লুকিয়ে। আমাকে বলে গেল, ভাই মাকে বলো না আমি গোসল করতে যাব। আমি মাথা নাড়ালাম। মিনু গেল গোসলে। শুনশান চারপাশ। মিনু সাঁতার জানতো না। গোসল করতে সে যে নামলো আর উঠে এলো না। কিভাবে উঠে আসবে বলেন? যাকে ইচ্ছে করে মেরে ফেলা হয় সে কি ফিরতে পারে? আমার প্রথম রাগ কমানোর পন্থা। বাবা মা তখন মিনুর শোকে হাহাকার করত। আমার ভালো লাগতো, কিন্তু মিনু মারা যাওয়ার পরও তারা নরম হয়নি। আমার প্রতি সবসময়ের মতন রূঢ়। তারপর এলাম শহরে, কতগুলো বন্ধু পেলাম। মনে হলো জীবনে এই বুঝি অনেক আপন মানুষ পেলাম। ওদের ঘিরেই আমার দ্বিতীয় বদল শুরু। আমাদের মাঝে রিয়াদ আর কবির ছিল প্রচুর পর্ণ আসক্ত। আর ওদের পাল্লায় পড়ে আমি আর শাহাদও ধীরে ধীরে ডুবে গেলাম সেই দুনিয়ায়। আলাদা টান, আলাদা একটা মোহ কাজ করত, কিন্তু বুঝতে দিতাম না কাউকে। কিন্তু ততদিনে আমি ভিতর ভিতর কেমন হয়ে যাচ্ছিলাম। তখন কোনো নারীকে আর সাধারণ চোখে দেখতে পারতাম না। সবাইকে দেখতাম কামুক চোখে। যৌনতা খুঁজে পেতাম সবার মাঝে। মেয়েদের আমি আর মানুষ বলেই গণ্য করতাম না। তারা যেন কেবল কাম মেটানোর হাতিয়ার হয়ে উঠল আমার কাছে। আমি রিদানকে মানা করতাম আমাদের গ্রুপে না দিতে, কিন্তু ও ভাবতো আমি মজা করতাম। কিন্তু ওকে তো আর বোঝাতে পারিনি যে আমি ধীরে ধীরে অমানুষে পরিণত হচ্ছি। আমি দ্রুত একজন সাইকিয়াট্রিস্ট দেখানো শুরু করলাম, যিনি ছিল একজন নারী। তার কাছে আমি পরামর্শ নিতে গেলেও তাকে আমি কামুক চোখে দেখতে শুরু করলাম। তার উপর রিদানের সেসব ভিডিও আমাকে আরও উত্তেজনা সৃষ্টি করে দিত, যার জন্য ম্যাডামকে একদিন আমি নিজের কাম মেটানোর কাজে লাগালাম জোর করেই। তিনি কিছু বলতে পারেনি, কারণ আমাদের মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রাখি। কয়েকদিন পর তিনি আত্মহত্যা করে। আমি তখন আরও উন্মাদ হয়ে গেলাম। তারপর মিত্রের পালানোর দিন সাথে ছিলাম, কিন্তু মিত্ররা সেদিন রাজশাহী না গিয়ে ফিরে আসে। মিত্র বলে তার বাবা নাকি তাকে খুঁজে বের করে ফেলবে যেখানেই থাকুক, তাই আমার এখানে থাকবে। কেউ আর বুঝতেই পারবে না। আমিও রাজি হলাম, কিন্তু সেটাই আমার জীবনের বড় ভুল। সালেহাকে দেখে আমি আর নিজেকে সংযত রাখতে পারছিলাম না। অতঃপর যা হওয়ার হলো।
মিত্রকে বেঁধে রাখতাম, মুখ আটকে রাখতাম আর সালেহার সাথে খারাপ আচরণ করলাম। এরপর তাকে মেরে পুড়িয়ে ফেললাম। ওই যে আলমারিতে পুতুল আছে না, সালেহা সেখানে তার প্রিয় রঙের পুতুল হয়ে আছে। মিত্রকে মারতে চাইনি, ওকে বলেছিলাম ছেড়ে দেব যদি সে সব ভুলে যায়, কিন্তু মিত্র রাজি হয়নি, তাই বাধ্য হয়ে ওকে মারলাম, টুকরো টুকরো করলাম। তারপর মনে হলো আমার এই বিকৃত মস্তিষ্কটা বেরিয়ে আসা উচিত, না হয় আরও খারাপ কিছু হতে পারে। তাই পার্সেল করে সবার বাসার সামনে রেখে এলাম। ইচ্ছাকৃত নিজের জুতো পরে গেলাম যেন আমাকে ধরতে পারেন, কিন্তু আপনারা অনেক দেরি করে ফেললেন। এর মাঝে বাবা মাও এসেছিলেন। আমার মস্তিষ্ক এত বিকৃত হলো যে আমি সেদিন নিজের মায়ের মাঝে যৌনতা খুঁজতে লাগলাম। নিজেকে নিজেও কন্ট্রোল করতে পারলাম না। মায়ের সাথে খারাপ কিছু তো করা যায় না, তা বলেছিলাম তাদের গ্রামে যেতে, কিন্তু তারা রাজি হলেন না। আমি না পেরে নিজের মাকে মেরে ফেললাম, মেরে তার দেহ পুড়িয়ে সেটাও তার প্রিয় লাল রঙের পুতুলের মাঝে রেখে দিলাম। বাবা আমার সাথে হাতাহাতি করলেন কিন্তু পারলেন না। বাবাকেও অনেকক্ষণ লাগিয়ে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিলাম, কিন্তু মিনি আমার অনিচ্ছাকৃত শিকার ছিল। ওর সাথে তো মিশতে চাইনি, কিন্তু ও নিজে নিজে সেদিন আমার পিছনে চলে এসেছিল আমার বাড়ি। তার মাঝে রিদানের আরও একটা বাজে ভিডিও আমাকে আরও নিচে নামিয়ে ফেললো। আমি সব ভুলে মিনিকে ধরলাম। ওর পরিণতিও এটা হতো, কিন্তু আপনাদের জন্য বেঁচে গেল। সকলে বিমূঢ় নয়নে তাকিয়ে রইল রিবুর দিকে। সালাম সাহেব হতাশ কণ্ঠে রিদানদের উদ্দেশ্যে বললেন, দেখেছো তোমরা, এত সুন্দর জীবনটা তোমরা কি করেছো? নিষিদ্ধ জিনিসে আসক্ত হয়ে একটা ব্রিলিয়ান্ট ছেলের মস্তিষ্ক নষ্ট করে ফেলেছো। তোমাদের জন্য কতগুলো প্রাণ শেষ। অতি ঝোঁক ভালো না, বুঝেছো তার ফল। কিন্তু স্যার, ও ইতি আলাপি কেন লিখেছে চিঠিতে? দীপনের প্রশ্নে সালাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, আলাপি মানে পরিচিত। ও আমাদেরকে সংকেত দেওয়ার জন্য নিজের হাতের লেখার চিরকুট দিয়েছিল। আমি সাহাদের খাতায় ওর হাতের লেখা দেখেই পড়ে বুঝতে পারি এটা ও। সমাপ্ত। বন্ধুরা, গল্পটার ভিতরে অনেকগুলো মেসেজ দেওয়া আছে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।